আচ্ছা ঠিক আছে, ওকে কোশ্চেনের দিকে ফিরে যাই। তো কোশ্চেনের দিকে ফিরে গেলে এখানে রয়েছে প্রথমে ১ নাম্বার যে প্রশ্নটা এসেছিল ২০১৯ সালের বাংলা সি ইউনিটের, হ্যাঁ? আমি আবারও বলছি সি ইউনিটের। অর্থগত দিক থেকে হরিণ কোন শ্রেণীর শব্দ? এখানে একটি শব্দ দেওয়া হয়েছে, এখানে অর্থগত দিক চাওয়া হয়েছে। তো এই শব্দের আমরা জানি কতগুলো শ্রেণী বিভাগ রয়েছে, যারা বাংলা বিশেষ করে যারা নবম দশম শ্রেণীর যে বইটা পড়েছেন, যেটা বোর্ড বই, সেটাতে কিন্তু খুব ভালো করে দেওয়া হয়েছে এই ব্যাপারগুলো। তো এখানেও অপশন হচ্ছে মৌলিক শব্দ, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ, ৪টা অপশন। তো মৌলিক শব্দ কোনগুলা? যেটা হচ্ছে আসলে ভাঙা যায় না, যেমন মা, এই শব্দটা কিন্তু ভাঙা যায় না। যৌগিক হচ্ছে যেটাকে ভাঙা যায়। আর এখানে রূঢ়ি শব্দ বলতে এখানে একটা সুন্দর একটা সংজ্ঞা দিয়ে দিয়েছে, যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে, কোনটা হবে প্রত্যয় যোগে শব্দ গঠিত, উপসর্গ যোগে গঠিত হয় হয়ে মানে মেইন অর্থ প্রকাশ না করে অন্য একটা অর্থ দিবে। যেমন হরণ করে যে ইকুয়াল টু হরিণ, কিন্তু হরিণ বলতে একটা প্রাণীকে বোঝায়, সে কি হরণ করে? আবার এখানে দেখুন, এটা হচ্ছে আপনার এই যে দেখুন, গো এসোনা, এটা হচ্ছে গবেষণা। তো গো এসোনা, গো অর্থ গরু, এসোনা মানে খোঁজা। তো এইভাবে দেখতে গেলে এটা অর্থ গরু খোঁজা হয়, কিন্তু গবেষণা অর্থের অর্থ কিন্তু কি গরু খোঁজা না, মানে কোনো কিছু অধ্যয়ন করা বা পর্যালোচনা করা। সুতরাং দেখা যাচ্ছে একটা শব্দকে ভাঙলে এক ধরনের অর্থ হয়, কিন্তু সেই শব্দটার মূলত ব্যবহারিক অর্থ কিন্তু ভিন্ন। তো এই যে এরকম দুই ধরনের অর্থ না, এটাকে রূঢ়ি শব্দ বলে। তো এই হরিণ যে রয়েছে, এটাকে আমরা বাংলা এখানে দেখতে পাচ্ছি যে হরণ করে যে, হরণ করে যে। তো এটা হরণ করে যে আসলে কিন্তু হরিণ কিন্তু হরণ করে না, কিন্তু হরিণকেই হরণ করা হয়। সিংহ হোক বা বাঘ দ্বারা হোক, হরিণ নিজেই কিন্তু অন্যের দ্বারা হরণ হয়। সুতরাং এখানে প্রশ্নই আসে না যে হরিণ নামের সাথে তার এই ব্যাখ্যা যেটা ভেঙেছে সেটার অর্থ মিলে না, না মিললেই সেটা রূঢ়ি শব্দ। তো আপনারা বুঝতেই পারছেন। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। তো আশা করি আসলে আপনারা যারা বাংলা নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে, বোর্ড বইটা রয়েছে, এইটা যারা ফলো করেন, তারা কিন্তু আসলে এই প্রশ্নগুলোর ভুল হওয়ার কোনো সম্ভাবনা না। তো যারা সি ইউনিটে পরীক্ষা দিবেন বা বি ইউনিটে বা ডি ইউনিটে, তাদের জন্য কিন্তু নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে সেটা কিন্তু একদম 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 ফরজ হয়ে গিয়েছে শেষ করা। এবং ওইটাতে মজার ব্যাপারটা হচ্ছে খুব ছোট্ট করে সবগুলো টপিক দেওয়া হয়েছে, এবং অনেক সময় দেখা গিয়েছে সেইখান থেকে যে উদাহরণগুলো থাকে না, যেমন এই যে অর্থগত দিক থেকে হরিণ কোন শব্দ, ধরুন এটা আপনার নবম দশম শ্রেণীর বইতে উদাহরণ হিসেবে রয়েছে। তো এইটা কিন্তু অনেক সময় হুবহু পরীক্ষায় উদাহরণটা চলে আসে। তো আপনাদের বলবো যে এই শব্দের যে জায়গাটা রয়েছে, এই শব্দ এটা কিন্তু আপনারা আবার অনেক সময় বিদেশি শব্দ, দেশি শব্দ, এইগুলো কিন্তু এই শব্দের চ্যাপ্টারের মধ্যে পড়ে। সুতরাং যারা ইউনিটে রয়েছেন শব্দের চ্যাপ্টারতে গুরুত্ব দিবেন। তো ২ নম্বর প্রশ্নটা হচ্ছে নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধিবদ্ধ হয়েছে কোনটি? এখানে একটা ব্যাপার বলা দরকার, নিপাতনে সিদ্ধ মানে হচ্ছে যে যেটা ব্যাকরণের কোনো নিয়ম মানে না। ব্যাকরণে প্রচলিত কিছু নিয়ম থাকে না, যে এটা হলে ওইটা হবে, এটার কারণে এটা হয়েছে। যেমন আপনারা জানেন যে নত্য সত্যবিধানের যে একটা আপনার একটা কবিতা আছে না, যে যেই শব্দগুলো মূর্ধন্য ন হয়, স্বভাবতই মূর্ধন্য ন, কোনো নিয়ম মানে না। তো সেই শব্দগুলো রয়েছে না, যে চাণক্য মাণক্যগণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শুনতে নিস্তান গুণ পূর্ণবিনী ফণি অনু বিপুন গণিকা আপন লাবণ বাণী নিপুণ বনিত বাণী গৌণ পণবান কোন সঞ্চিক কোন নিকুন্তুন কফনি বনি কোন গণনাপিনাক পণ্যবান, রাইট? সো এই যে শব্দগুলো রয়েছে এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ, মানে এগুলো আসলে কোনো ব্যাকরণের নিয়ম মানে না, কিন্তু একটা কারণে সেটা হয়েছে। এটা হচ্ছে একটা আপনার যে ব্যাকরণিক ছিলেন তাদের একটা নিয়ম। তো এইরকমভাবে এখানে কোন সন্ধিটা কোনো নিয়ম না মেনে মানে ব্যাকরণিকভাবে এরকম বসেছে, এখানে অপশন আপনার রয়েছে মৃন্ময়, তারপরে বৃহস্পতি, বৃহদর্থ, আদ্যন্ত। ওখানে দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। তো এই যে এখানে দেখুন, এখানে উত্তরটা হচ্ছে বি, বি হচ্ছে বৃহস্পতি। কেন বৃহস্পতি হলো? যে সকল ব্যঞ্জন সন্ধি কোনো নিয়ম না মেনে বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয় তাদেরকে নিপাতন সিদ্ধ বলে। সেটা সন্ধি হোক বা সেটা সন্ধি হোক, বা সেটা হচ্ছে নত্যবিধান সত্যবিধানের যে ব্যাপারগুলো সেটাই হোক, যেগুলা ব্যাকরণের সাধারণ কোনো নিয়ম মানে না, কিন্তু সাধারণত হয়ে থাকে, আমরা কোনো কারণ জানি না, যে কেন হয়েছে জানি না। তো এইটাকে বলে নিপাতনে সিদ্ধ। তো এইরকমভাবে এখানে আপনি স্ক্রিনে দেখলে আপনারা দেখবেন যে এইখানে এই যে বৃহস্পতিটা, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। কেন? যেমন পতঞ্জলি, পতৎপদ, অঞ্জলি। তো এটা হচ্ছে এখানে অঘোষ অল্পপ্রাণ ত এর সঙ্গে অ সন্ধিবদ্ধ হয়েছে, সুতরাং নিয়ম অনুসারে ত এর জায়গায় দ হওয়ার কথা, কিন্তু আসলে কি হয়েছে? ত এর বদলে মানে তার বদলে ত লোপে পতঞ্জলি হয়েছে। ঠিক আছে, এখানে দ হওয়ার কথা ছিল ত বাদ দেয়া, সেটা কিন্তু হয় নাই। এই যে নিয়মটা মানে নাই। তো এই যে কিছু আপনার এরকম ইয়া রয়েছে নিপাতনে সিদ্ধ, এইটা আপনাকে একটু খুব মোস্ট ইম্পর্টেন্টলি আমি বলবো। এই যে আপনার নিপাতনে সিদ্ধ যে সন্ধিগুলো রয়েছে, নিপাতনে সিদ্ধ যে শব্দগুলো রয়েছে, নিপাতনে সিদ্ধ যে নত্যবিধান সত্যবিধান রয়েছে,
এই সবগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের যেগুলো নিপাতনের সিদ্ধ আপনি দেখবেন, বা নিপাতনের সিদ্ধ আপনার যে ইয়া রয়েছে না, কি বলবো, কারক রয়েছে, নিপাতনের সিদ্ধ আপনার কি সমাস রয়েছে কিছু, তো এই সমাসের চ্যাপ্টারই হোক, সেটা আপনার শব্দের চ্যাপ্টারই হোক, যেখানে প্রকৃতি প্রত্যয় হোক, আপনি যেখানে নিপাতনে সিদ্ধ দেখবেন, তার মানে ওইটাতে আপনার প্রসিদ্ধ হতে হবে, ওইটাতে আপনার খুব বেশি ভালো দখল রাখতে হবে। নিপাতনে সিদ্ধ মানে সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা থেকে পরীক্ষার প্রশ্ন আসে, কারণ একজন পরীক্ষক যখন প্রশ্নটা করেন তিনি এটা বিবেচনা করেন যেটা একটু ব্যতিক্রম, যেটা আসলে নিয়মের মধ্যে পড়ে না, সেটা দিয়ে স্টুডেন্টদেরকে একটু যাচাই করার চেষ্টা করেন। আমি যদি আপনার প্রশ্নকর্তা হতাম, আমি আসলে ঠিক হুবহুই করতাম। তো আপনার স্ক্রিনে একটু লক্ষ্য করলে আপনারা দেখবেন যে এখানে কিন্তু এই বৃহস্পতি, পতঞ্জলি, এই শব্দগুলো কিন্তু নিপাতনে সিদ্ধ। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু সীমাবদ্ধ, মানে কয়েকটা শব্দের মধ্যে সীমাবদ্ধ। তো এগুলো হচ্ছে কয়েকটা শব্দের মধ্যে সীমাবদ্ধ, যেমন 10টা শব্দ নিপাতনে সিদ্ধ, তার মানে ওই 10টা শব্দ যদি আপনি মুখস্থ করেন, তাহলে কিন্তু আপনার নিপাতনে সিদ্ধ যেই সন্ধিগুলো রয়েছে, যে শব্দগুলো রয়েছে, কোনোটাই কিন্তু বাদ যাবে না। তার মানে লিমিটেড শব্দ আমার মুখস্থ রাখা সহজ। তো আজকে আপনি কি করবেন, এই নিপাতনে যে সিদ্ধ সন্ধিগুলো রয়েছে, সন্ধি চ্যাপ্টারে হোক, সেগুলোকে আপনি লিপিবদ্ধ করে পড়ে ফেলবেন। তো আপনার দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আপনার 2019-20 সালে কিন্তু এই সন্ধি থেকে প্রশ্ন এসেছে, শব্দ থেকে প্রশ্ন এসেছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আমরা দেখি সামনে আরও কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসে থাকে। তো যারা নতুন জয়েন করেছেন, তো লাইভে যারা নতুন জয়েন করেছেন, আমি প্রত্যেককে বলবো, যারা লাইভে জয়েন করেছেন এবং যারা জানতে আগ্রহী এবং জানাতে আগ্রহী এডুকেশনের মতো, তারা ডেফিনেটলি লাইভটা শেয়ার করবেন, আপনার নিজস্ব ভালোবাসা থেকে শেয়ার করবেন। অ্যান্ড আপনার যে আগ্রহী বন্ধুরা রয়েছে, যারা এই কোয়েশ্চেন এখনও সলভ করেনি, যারা এখনও ঘুম থেকে উঠেনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে কিন্তু এখনও তাদের কোয়েশ্চেন ব্যাংকটাই সলভ করা হয়নি, তাদেরকে ডেফিনেটলি আপনি এই লাইভে একটু মেনশন দিতেই পারেন, অ্যান্ড লাইভটা শেয়ার করে তাদেরকে কিন্তু এইখানে সামিল করতে পারেন, যাতে করে আমরা সবাই মিলে চমৎকার এইসব কোয়েশ্চেন সলভগুলো করতে পারি। অ্যান্ড একটা কথা, ওয়ান মোর থিং আই মাস্ট সে, সেটা হচ্ছে আমরা যে কোয়েশ্চেন ব্যাগটা থেকে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন না, আপনার স্ক্রিনে যদি দেখেন দেখবেন যে এখানে কি রয়েছে, এখানে ব্যাখ্যা সহ রয়েছে। এই যে ব্যাখ্যা সহ যে আপনার রয়েছে, এইগুলো কিন্তু আমরা অরবিট যে কোয়েশ্চেন ব্যাংকটা রয়েছে, অরবিট কোয়েশ্চেন ব্যাংক থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ব্যাপার। তো কিছু কথা বললাম, দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট, জাস্ট লেটস কাম টু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে 3 নম্বর যে প্রশ্নটা এসেছে, সেটা কি, সেটা হচ্ছে কোন সমাসের পূর্বপদ উপসর্গ কিংবা অব্যয়যোগে এবং উত্তরপদ বা পরপদ বিশেষ্য দ্বারা গঠিত হয়। এটা যারা সমাসের চ্যাপ্টারে সমাসের শ্রেণী বিভাগগুলো ভালো করে পড়েছেন, তারা কিন্তু অবশ্যই পারার কথা। তো এখানে আমরা যদি, এখানে দেওয়া হচ্ছে কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস এবং দ্বন্দ্ব সমাস। এখানে বানানো একটু ঝামেলা হয়েছে, ফ্রন্ট ভেঙে গেছে, তারপর আপনাদের বুঝে নিতে হবে এটা তৎপুরুষ সমাস। কোন সমাসের পূর্বপদ উপসর্গ যোগে কিংবা অব্যয় যোগে এবং উত্তরপদ মানে পরপদটা হয় বিশেষ্য যোগে। তো এখানে হচ্ছে আপনার উত্তরটা হচ্ছে বি, সেটা হচ্ছে কি অব্যয়ীভাব সমাস। কেন? অব্যয়ীভাব সমাসে পূর্বপদ উপসর্গ অব্যয় যোগে বা উত্তরপদ পরপদ বিশেষ্য যোগে। যেমন আপনার যদি বলি উপকূল, হ্যাঁ, উপকূল, এখানে হচ্ছে উপ হচ্ছে আপনার কি একটা সংস্কৃত উপসর্গ, প্রতি সংস্কৃত উপসর্গ, ঠিক আছে, এরকম যে এগুলো কিন্তু একটা উপসর্গ, যে উপপ্রতি। তো আপনারা যারা আবার উপসর্গ পারেন তারা কিন্তু বুঝবেন যে কোনটা উপসর্গ। আপনি যদি উপসর্গই না পারেন তাহলে কিন্তু সমাসের এই প্রশ্নটাতে এসে কিন্তু আপনি ঠেকে যাবেন। তো আপনাকে বলবো যে আপনারা যারা উপসর্গ জানেন, উপসর্গ সম্পর্কে আপনার ডেপথ নলেজ রয়েছে এবং প্রত্যেকটা উপসর্গ আপনার মুখস্থ রয়েছে, তারা কিন্তু এই প্রশ্নটা পারার কথা। তো আমরা যদি একটু অব্যয়ীভাব সমাসের দিকে দেখি, প্রথমে কিন্তু দেখতে পাচ্ছি উপসর্গ কিংবা এই যে অক্ষীর যে ইয়া রয়েছে, এটা কিন্তু প্রত্যয়ের। তো এইটা এবং পরপদটা কিন্তু বিশেষ্য মানে নাউন থাকে, যেমন আপনার এই যে সমীপে, তারপর কুল, দিন। সো এইটা কিন্তু আপনার যদি আপনার অব্যয়ীভাব সমাসটা পড়েন, এটা আমরা জানি। তো এখানে তৎপুরুষ সমাস বা দ্বন্দ্ব সমাস হচ্ছে আপনার কি নিয়ে, দ্বন্দ্ব সমাস হচ্ছে আপনার সম্পর্ক বোঝায়, ঠিক আছে। তারপর দ্বিগু হলে হতো কি, এটা সংখ্যা বোঝায়। তৎপুরুষ, এখানে আপনার তৎপুরুষে আপনার থাকে কি বিভক্তি থাকে, ঠিক আছে। কর্মধারায় আপনার একটার সাথে একটা তুলনা বোঝায়, উপমান উপমিত যে কর্মধারয়। এই যে প্রত্যেকটা সমস্যার যে এক একটা শ্রেণী বিভাগ এবং ক্ষুদ্র ক্ষুদ্র যে ভাগগুলো থাকে, আপনি যদি সেটা জেনে থাকেন তাহলে কিন্তু একদম সহজ একটা প্রশ্ন এসেছে। তো আপনাদের বলবো, এক একটা গ্রামারের সাথে আরেকটা গ্রামারের একটা কিন্তু সম্পর্ক রয়েছে। যেমন আপনার উপসর্গ যারা পড়তেন, উপসর্গ সম্পর্কে মুখস্থ আছে, তারা কিন্তু এই প্রশ্নটা পারবেন। সুতরাং আমি বলবো আপনার প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ। আমি আজকে এই লাইভের শেষে এসে আপনাদেরকে চেষ্টা করব আপনাদের একটু সি ইউনিটের সম্পর্কে বাংলা এবং ইংরেজি সম্পর্কে গাইডলাইন দিতে, কিন্তু তার আগে আমরা একটু এগুলো সলভ করি, হ্যাঁ। তো চেষ্টা করব, আমরা যদি চেষ্টা করব যে আজকের এই লাইভের শেষে, আমরা লাইভের শেষে এসে চেষ্টা করব যে আপনাদের শুধু প্রশ্ন সলভ না, আপনাদের কথা আমরা শুনবো,
কারণ আপনাদের কথা যদি না শুনি, আপনাদের কি এখন অবস্থা, কে কি ভাবছেন, সি ইউনিটে কারা কারা পরীক্ষা দিবেন, কার কি প্রস্তুতি, সেগুলো জানতে হবে না? তো আজকে লাইভে শেষে আমরা সেগুলো জানবো। কিন্তু আপনার এখন ধৈর্য ধরে আমি যা যা বলছি কানে, মগজে, গত্রে, তন্ত্রে, মন্ত্রে সব জায়গায় আপনি গেঁথে নেন যে আপনার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে পরীক্ষা যাওয়ার আগে। অ্যাটলিস্ট ওই যে বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা দিবেন তার গত 10 বছরের প্রশ্ন ব্যাংক কিন্তু আপনার সলভ করতে হবে। শুধু সলভ না, উত্তরটা জানলেই হবে না। আপনাকে কী করতে হবে, সেই উত্তরের কারণটা জানতে হবে, অন্য উত্তরগুলো কেন হয়নি, তারপর হচ্ছে যেইখান থেকে এসেছে সেটা কি আমার পরবর্তী সময় আসবে কি না, এই সব কিছু নিয়ে আমাদের লাইভ। সুতরাং লাইভে অবশ্যই ফ্রুটফুল হবে আপনার জন্য। নতুন জয়েন করেছেন, লাইভটা শেয়ার করেন এবং আপনার মনের যত কথা বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সানন্দে, আনন্দে, মহানন্দে, সাগ্রহে আপনাদের কমেন্ট পড়বো। কিন্তু তার আগে আমরা 3 নাম্বার প্রশ্নে সলভ করেছি, 4 নাম্বার প্রশ্নে যাই। এখন দেখুন, 4 নাম্বার ছিল জাদু। নট জাদু আমরা যাদের বলি, জাদু শব্দ বাংলা এসেছে যে ভাষা থেকে। একদম আপনারা যারা রুট লেভেলে যারা শব্দ মুখস্থ করেছেন, বাংলা শব্দ কোনটা, ফার্সি শব্দ, আরবি শব্দ, তুর্কি শব্দ, চীনা শব্দ, এগুলো যারা মুখস্থ করে ফেলেছেন তারা কিন্তু এটা জানবেন। আর যারা মুখস্থ না করেন নাই, তারা কোনো জাদু বলেই কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। যদি আপনি অক্কা সক্কা বলে উত্তর দেন তাহলে কিন্তু ভুল। তো উত্তর হচ্ছে ফার্সি। যারা মুখস্থ তারা জানেন ফার্সি শব্দ এটা, আরবি না, ফরাসি না, ঠিক আছে না? ফরাসি আর ফার্সির মধ্যে একটা ডিফারেন্স আছে, দেখি একটু আমাকে কমেন্ট করে জানান তো। এই যে ক নম্বরে ফার্সি বলেছে আর এখানে যে ফরাসি বলেছে, এটার মধ্যে পার্থক্যটা কি? হিন্দি তো না। তো উত্তর এ বলেছে, তো উত্তরে এতে একটু ব্যাখ্যা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে আরও কি কি ফার্সি শব্দ রয়েছে, যেমন খোদা, নামাজ, ফেরেস্তা, দোজক, আওয়াজ, আন্দাজ, আয়না, আরাম, আস্তে, কাগজ, খারাপ, খুব গরম, খুব গরম মিলছে কিন্তু খুব গরম, চশমা, চাকরি, চাদর, জান, জায়গা, ডেকচি, আমরা ডেস্কি বলি আসলে, দম, দেরি, দোকান, পর্দা, বদ, বাগান, রাস্তা, রোজ, হিন্দু, পছন্দ, কাবুলি, কারবালা। তো এই শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। আপনাদের প্রথমেই বলবো নবম দশম শ্রেণীর যে বইটাতে নবম দশম শ্রেণীর যেই শব্দগুলো দিয়েছে, প্রাথমিকভাবে নবম দশম শ্রেণীর যে শব্দগুলো দিয়েছে আপনাদের বইয়ে, সেগুলোকে মুখস্থ করে ফেলবেন। সেখানে হয়তো প্রত্যেকটা সেগমেন্টে 10টার বেশি শব্দ নাই, ওইগুলো মুখস্থ করলে দেখবেন আপনার 30% কমন পড়ার সম্ভাবনা থাকবে। এবং পরে ওইগুলো কমপ্লিট হওয়ার পরে আপনি অন্যান্য যে সোর্স থেকে পড়েন সেগুলো মুখস্থ করবেন। তো প্রথমে হচ্ছে আপনি ওইগুলো মুখস্থ করবেন, হ্যাঁ? তো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, আপনাদের কমেন্ট হয়তো একটু পড়া আমার উচিত, তারপর আমি আবার চলে যাব। আচ্ছা, কমেন্টগুলো একটু দেখি 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 দেখি। স্যার, সি ইউনিটের বাংলার জন্য কোন কোন টপিকের উপর বেশি জোর দেওয়া উচিত? বাংলার জন্য আপনার ডেফিনেটলি তো বাংলা প্রথম পত্র বইটা তো পড়তেই হবে। কবিতা, গদ্য, পদ্য তো কোনোটাই বাদ দেওয়া যাবে না, লাইন লাইন। এবং আপনার মেইন ব্যাপারটা হচ্ছে যে হুম 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 হ্যাঁ, ওইটা কিন্তু একটা কথা এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা দরকার, যে আপনারা অনেকে মনে করেন যে শব্দার্থ, বিপরীত শব্দ, এগুলো কিন্তু আপনার ওই গ্রামার বই থেকে আসবে। নট নেসেসারিলি গ্রামার বই থেকে আসতে হবে, সেটা কিন্তু আপনার বোর্ড বই থেকেও আসতে পারে। এখন এটা আসার প্রবণতাও দেখা গিয়েছে, যেমন জাদু শব্দটা কিন্তু জাদুঘরে কেন যাবো সেখান থেকেই আপনি দেখেছেন। সুতরাং ওই গদ্যপদ্যের যে কথাটা বললাম ওইগুলো ভালো করে পড়তে হবে। এবং টপিকের উপর জোর দেওয়া বলতে আপনার প্রত্যেকটা টপিক সম্পর্কেই কিন্তু ভালো জানতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা টপিক সম্পর্কে যদি আপনি ভালো জানেন তাহলে কিন্তু আপনার একটা কথা বলা হচ্ছে যে মানে এত এত সময় পেয়ে কিন্তু আপনি মানে খুবই কোনো টপিক বাদ দিয়ে যাবেন না। এটা আমার মনে হয় না যে কেউ আছেন যে টপিক বাদ দিয়ে আপনার পরীক্ষা হলে যাবেন, কারণ আপনি প্রচুর সময় পেয়েছেন। আপনি গত একটা বছর পেয়েছেন, একটা বছরে আপনার কোনো টপিক বাদ নাই। কিন্তু পরীক্ষার খুব আগে যদি আমার মনে হয় যে না কিছু কিছু টপিক বলে দেওয়া দরকার, তখন বলবো। আপাতত এখন মনে হয় না যে আপনাদের কিছু টপিক বললে আপনারা হয়তো খুবই আলস, আপনারা ঘুমিয়ে কাটাবেন। আচ্ছা স্যার, ফার্সি আর ফরাসি দুটোর মধ্যে পার্থক্য কি? আল্লাহ, আমি তো আপনাদের প্রশ্ন করেছি। দেখি কে পারেন, দেখি কে পারেন। ভাই কেমন আছেন? সাদিয়া বলছেন ভালো আছে, কি খবর? ওকে ওকে, আচ্ছা ওকে ওকে। ফরাসি ফ্রান্স, ফার্সি পারস্য। হ্যাঁ, পারস্য বা ইরান, যাক ও পারছে। গুড 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 গার্ল। ফার্সি হচ্ছে ইরানি শব্দ, ফরাসি হচ্ছে ফ্রান্স শব্দ না ভাইয়া, না 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 না, ফরাসি একটা জাতি কি আসলে মিন করে। হ্যাঁ, যারা ফ্রেঞ্চ তাদেরকে ফরাসি বলে। আর ফার্সি হচ্ছে ইরানি কি, ইরানদের কি কিদেরকে বলা হয়, ইরানের ভাষাকে বলা হয় ফার্সি। এটা কিন্তু একটা কি বলবো সিলি ডিফারেন্স, অ্যান্ড আমাদের খুব বেশি প্রবণতা
ছোট্ট যে জায়গায় ভুল করা সেটাতে আমরা বেশি ভুল করি, সো এটা কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, তো লাইভে কিন্তু আপনাদের উপস্থিতির সংখ্যা কি বলবো, স্ট্যাচু অফ লিবার্টির মতো সারা ওই ফ্রান্স দেওয়ার পর আমেরিকার কাছে যেভাবেই রয়েছে সেভাবেই রয়েছে। একটু শেয়ার করেন না, শেয়ার টেয়ার করে মেম্বার বাড়ান, ভিউয়ার্স বাড়ান, আমরা আলোচনা করে আজকে সবাই মিলেই শিখবো। একটু শেয়ার করেন। আচ্ছা, কথা বললে অনেক কথা বলা যাবে, সেগুলো ইনফরমালি বলবো আমার পেজে। পেজে কিন্তু আমি প্রচুর কথা বলি, আমার পার্সোনাল পেজে, কিন্তু এখানে তো আপনাদের শিখাতে হবে, তাই না? আচ্ছা চলেন, তো 4 নাম্বার প্রশ্ন আমরা দেখলাম, এটা জাস্ট একটু মুখস্থ করলে হবে শব্দগুলো, অ্যান্ড শব্দগুলো অনেক, শব্দভান্ডার কিন্তু অনেক, মুখস্থ প্রচুর করতে হবে, এটাতে আসলে কোনো গ্রামার রুলস খাটবে না। 5 নাম্বার, নিচের কোন শব্দগুচ্ছ সমার্থক, মানে আপনার প্রথম যে শব্দটা দিয়েছে এটার সাথে কোন শব্দগুলো মিলে। তো এইসব টাইপের শব্দ যখন আসে আপনার সলভ করাটা সহজ। কিভাবে সহজ আমি একটু যদি বলে দেই, সেটা হচ্ছে আপনি এখানে 2 ধরনের শব্দ খুঁজবেন, যদি দেখেন 2টা শব্দ মিলে গেছে, আপনি কিন্তু অ্যাটলিস্ট একটা শব্দের একটা বিপরীত শব্দ জানেন, মানে 2-3টা মিলে গেছে, একটা বিপরীত শব্দ খুঁজবেন ওইখান থেকে। যদি দেখেন মিলতেছে না, তাহলে ওইটা আগে বের করবেন, বিপরীত শব্দটা বের করে দেখবেন আপনার তাইলেই হবে। যেমন প্রথম শব্দটা ধরে আপনি এখান থেকে একটা বিপরীত শব্দ বের করবেন, হয়তো ওটার সাথে মিলবে না। তো এখানে উত্তর দেওয়া আছে বি, ছবি, আলেখ্য, তসবির, ওই হামারি সরি, একটা গান আছে না, হামারি তসবির কই গুজারে, এটা গান আছে না হিন্দি, তো এখানে কিন্তু হিন্দি শব্দ তাসবির আসলে, হ্যাঁ। নকশা ছবির করা হয়, বহি, আগুন, পাবক, এইগুলা হচ্ছে আপনার আগুনের, ঠিক আছে। সর্বর বোধহয় রাতের, সর্বরই, এইসব এদের মিলে নাই। তারপর সুধাকর, ঠিক আছে, সুধাকর হচ্ছে আপনার মনে চাঁদ। তারপর অভ্র মানে আকাশ, তো এটা কিন্তু মিলতেছে না। নিলয়, নিকেতন, গৃহ, ঘর, খগ মানে হচ্ছে মনে হয় আকাশ, আমার কেন যেন মনে হচ্ছে খ মানে আকাশ, খগ মানে বুঝতে পারতেছি না, তো এগুলো মিলে না, কিন্তু বুঝে যায় ছবি, আলেখ্য, তসবির, নকশা, এগুলো তো বুঝতে যাচ্ছে। সুতরাং এই যে মিলতেছে না, আগে ভুলগুলো বের করবেন, মানে আপনার প্রসেস অফ ইলিমিনেশন যেটাকে বলে, ভুলগুলো বাদ দিয়ে সঠিকটা বের করা। তো এটা সহজ, যারা অনেক বেশি শব্দ পড়ছেন অ্যান্ড সমার্থক শব্দগুলো পড়ছেন, অ্যান্ড একটা ব্যাপার মজা হচ্ছে এই শব্দগুলো কিন্তু আপনার নবম দশম শ্রেণীর বইটাতেই আছে। তো যারা সি ইউনিটের আছেন তারা কিন্তু ওই বইটা বাদ দেওয়া যাবে না, ওই বইটা ডেফিনেটলি আপনার শেষ করতেই হবে, সবার জন্যই, অন্যান্য ইউনিটের জন্যই। আচ্ছা, 6 নাম্বার যে কোশ্চেন সেটা হচ্ছে যে ঝোলের লাউ অম্বলের কদু, বাগধারাটির অর্থ কি। এটা আপনাদের একটু ডিফারেন্ট অ্যান্ড কোয়াইট অ্যান্ড একটু ডিফারেন্ট টাইপের। ঝোলের লাউ কম্বলের অম্বলের কদু, বাগধারাটির অর্থ কি। জীর্ণশীর্ণ লোক, মিশিয়ে ফেলা, পুঁথিগত বিদ্যাসার, মানে যে বইয়ের সব বিদ্যা শিখে। জীর্ণশীর্ণ মানে লোক হচ্ছে যে আর কি খুবই রোগাটে। মিশিয়ে ফেলা মানে সব কিছু গুলিয়ে ফেলা। সব পক্ষের মন জুগিয়ে চলা। দেখেন, ঝোলের লাউ অম্বলের কদু, বোঝা যাচ্ছে যে মানে ঝোলের মানে ঝোলের মধ্যেও আছে, কদুর মধ্যেও আছে, এরকম বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে উভয় কুল রক্ষা করে যে চলে, দুকুল রক্ষা করে যে, তো এইটা বোঝাই যাচ্ছে, হ্যাঁ। তো এটা হচ্ছে ব্যাপার। তো আশা করি এটা যারা বাগধারা পড়েছেন তারা অবশ্যই পারবেন, যারা নাও পড়েছেন, যারা নাও কমেন্ট পড়ে, তারা কিন্তু ওই শব্দটার মানে জিনিসটা অনেক সময় বোঝা যায় যে এটা আসলে কীরকম হবে ব্যবহার করতে করতে। তো আশা করি আপনারা প্রচুর পরিমাণে বাগধারা পড়বেন। বাগধারা এগুলো আপনার যেমন জীবনের জন্য দরকার, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল সি নাম্বার উত্তর। এটা আশা করি এটা বাগধারা পড়লে মুখস্থ। দেখছেন মুখস্থ থেকে কয়টা আসছে, এই শব্দ থেকে একটা আছে 1 2, তারপরে এখানে দেখেন আপনার এই যে 3টা প্রশ্ন আসছে মুখস্থ অংশ থেকে। আপনি চিন্তা করতে পারতেছেন মানে মুখস্থ ইয়াটা কতটা গুরুত্বপূর্ণ। 7 নাম্বার প্রশ্ন, নিচের কোন ধ্বনি বাংলায় নেই। ওষ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্তষ্ঠ, এটা বোঝাই যাচ্ছে। ওষ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্তষ্ঠ কোনো ধ্বনিই নেই, তো এটা জাস্ট বোঝাই যায়। তো এটা আপনারা যারা এই ধ্বনি তত্ত্ব যারা পড়েছেন তারা পারবেন। ওষ্ঠ মানে ঠোঁট, তালব্য মানে এই যে ভিতরে যে জায়গাটা, মূর্ধন্য, তারপরে দন্তষ্ঠ কোনো ধ্বনি নাই, হ্যাঁ। নাসিক্য আছে, ঠিক আছে, আপনার পার্শ্বিক আছে, এইগুলো আছে, কিন্তু এটা নাই। তো এটা যারা ওইগুলো পড়েছেন শ্রেণীভাগগুলো তারা পারবেন, মানে ইজি কিন্তু আসছে, এটা ইজি, আমি বলবো এটা একদম ইজি আসছে। 8 নাম্বার হচ্ছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই বাক্যের অন্তর্গত স্বাধীনতা শব্দটি কোন কারকে কোন বিভক্তি। দেখেন, এটা হচ্ছে কি করণে ষষ্ঠী, অপাদানে ষষ্ঠী, অধিকরণে ষষ্ঠী। এখানে দাগ দিয়েছে স্বাধীনতার, তো আমরা কারক জানি মানে হচ্ছে আপনার ক্রিয়ার সাথে যে নামপদের যে সম্পর্কটা থাকে আর কি। তো এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার কোন কারকে কোন বিভক্তি। তো আপনারা যারা প্রথম বিভক্তি জানেন, এখানে সবগুলো ষষ্ঠী, তার মানে বিভক্তিটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। রয়ের, তাই না, রয়ের আছে, তো এখানে স্বাধীনতার রয়ের দেখে বোঝাচ্ছে ষষ্ঠী, তার মানে সব সমান, এটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আপনার নিমিত্তার্থে, ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে তৎপুরুষ সমাসের নিমিত্তার্থে। নিমিত্ত মানে হচ্ছে কারণ, মানে এবার বোঝাচ্ছে যে কিসের সংগ্রাম,
স্বাধীনতার একটা কারণ বুঝতে, বা স্বাধীনতার জন্য কারণ বুঝাইছে, এই জন্য নিমিত্তার্থে। তো সন্ধির জায়গাটা আপনারা ভালো করে দেখবেন, যে কারকে ষষ্ঠী বিভক্তি নিমিত্ত অর্থে বা উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হয় তাকে নিমিত্তার্থ ষষ্ঠী বলে। সুখের লাগাইয়া এগর বাঁধিনু আমি অনলে পুরিয়া গেল, এরকম লাইনটা ছিল। তো সুখের জন্যই বাঁচছে, মানে কারণ, সুখের কারণে, সুখের জন্য, উদ্দেশ্যে। তো এগুলো যারা সন্ধি পড়েছেন, বিভক্তি পড়েছেন, তারা পারবেন। তো 9 নাম্বার, প্রসন্ন চরিত্রটি কোন রচনায় রয়েছে? একটা কথা আছে না, দুধ মঙ্গলার দুহি আছে প্রসন্ন, বিড়াল গল্পে। যে দুধ মঙ্গলার মানে গাভীটার নাম মঙ্গলা এবং যিনি দুধ দোহন করেন তার নাম হচ্ছে প্রসন্ন। এটা বোঝা যাচ্ছে যে এটা বিড়াল, মানে আপনাদের মার্জার বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ইয়াটা রয়েছে, প্রবন্ধটা, সেখান থেকে এসেছে। তো প্রসন্ন চরিত্রটা হচ্ছে এই বিড়াল গল্পের যিনি দুধ দোহন করেন তার। তো এটা হচ্ছে এখানে এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছে, তো ব্যাখ্যাটা দেখলে বুঝবেন। 10 নাম্বার, ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্র সৃষ্টি করে। জাস্ট আমি আপনাদের মাঝে মধ্যেই বলি যে আপনার কবিতার লাইনগুলো হুবহু পড়েন, আপনারা কি করেন, গল্পের লাইনগুলো হুবহু পড়েন, আপনাদের ওইখান থেকে কমন পড়ে। এটাও আসছে জাদুঘরে কেন যাব, এর আগে আমরা দেখেছি জাদু শব্দটাও আসছে ওইখান থেকে। তো দেখা যাচ্ছে যে কবিতার লাইনগুলো ভালো করে পড়া। হ্যাঁ, এটা উত্তরটা হচ্ছে যে এ হচ্ছে আপনার লুভর মিউজিয়াম আছে না, ওইটা ফরাসি বিপ্লবের পর। আর ফ্রান্সেই ফরাসি মানে এটা লুভ হচ্ছে কি ফ্রান্সের একটা মিউজিয়াম। সো ফরাসি বিপ্লবের পর প্রজাতন্ত্র সৃষ্টি করে কি লুভর, ঠিক আছে, লুভো সৃষ্টি করে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এটা এখানে ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্র সৃষ্টি করে লুভো, উন্মোচিত হয় ভ্যাসাই প্রাসাদের দ্বার। এই লাইনটা কিন্তু আপনার জাদুঘরে কেন যাবো সেখানে রয়েছে। আলোচ্য অংশটুকু আনিসুজ্জামানের জাদুঘরে কেন যাবো পর্যন্ত গৃহীত হয়েছে। লুভো যে ফ্রান্সের জাতীয় জাদুঘর আর্ট গ্যালারি, এই যে লুভোর বানানটা একটু খেয়াল করবেন, এটা একটু খেয়াল করে, LUVREMUSEUM। সো এটা একটু একটু টিপিক্যাল। ওকে, সো এটা একদম কবিতা থেকে আসছে। তো আপনাদের কবিতা অবশ্যই বই থেকে আসছে, বোর্ড বইগুলো অবশ্যই ভালো করে দেখবেন। তো তারপর হচ্ছে যে আপনার 11, রাবণের মায়ের নাম কি? এটা জানি নিকষা সতী, সবাই এটা একদম মুখস্থ জানে। তো এই যে আপনার বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা রয়েছে মাইকেল মধুসূদন দত্তের, এখানে কিন্তু জাস্ট 3টা বিষয় আপনারা খেয়াল করবেন, যারা এই বিষয়টা নিয়ে, এই গল্পটা নিয়ে যারা, এই কবিতাটা নিয়ে যারা একটু বিপাকে থাকেন, যারা মনে করেন যে এটা একটা দাঁত ভাঙা কবিতা, তাদের জন্য জাস্ট 3টা সাজেশন বলবো। এই 3টা সাজেশন যদি আপনি মুখস্থ করতে পারেন বা বুঝতে পারেন, তাহলে কিন্তু কবিতাটা আপনার কাছে সহজ। প্রথমত হচ্ছে সম্পর্কগুলো ধরা, কে কার কি। 2, শব্দ অর্থগুলো শিখা, প্রত্যেকটা শব্দের অর্থ জানা, যে ভ্রম মানে কি, তারপর আছে দুরাচার দৈত্য মানে কি, কিছু কিছু শব্দ আছে না, তারপর হচ্ছে যে আপনার প্রগলভে মানে কি, পশিল মানে কি, এই শব্দগুলো মুখস্থ করে ফেলবেন কবিতাটা পড়ার আগে, সম্পর্কটা বুঝবেন। আর হচ্ছে কে কাকে কি বলছে এইটা ধরবেন, তাহলে দেখবেন আপনার কবিতাটা আর কিছুই বোঝা লাগবে না, একদম সহজ। সেটা বি ইউনিট হোক, সি ইউনিট হোক, সবার জন্য। তো এই কবিতাটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যান্ড কবিতা থেকে প্রশ্ন আসে। তো একটু দেখি। তো এই যে রাবণের মায়ের নাম হচ্ছে নিকষা সতী, রাবণের মায়ের নাম নিকষা, নিকষা সতী তোমার জননী, এটা লাইন ছিল। রাবণের কনিষ্ঠ সহোদর বিভীষণ, মানে রাবণের ছোট ভাই ছিল, যেই আসলে ওইখানে মানে গাদ্দারিটা করছে। রাম রাবণের যুদ্ধে সপক্ষ ত্যাগকারী, রামের ভক্ত, কুম্ভকর্ণ রাবণের মধ্যম সহোদর। তো এই সম্পর্কগুলো আপনি জানতে হবে, তাহলে দেখবেন কবিতা থেকে যাই আসুক আপনি কিন্তু পারবেন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল কত সালে? ঠিক আছে, এইটা একটু দেখবেন, এই যে 1199 সালে। এটা জাস্ট ওই কবিতা থেকে আপনার নুরুল দিনের, নট নুরুল দিনের কথা মনে পড়ে যায়, যে কবিতা রয়েছে সেটার একটা হচ্ছে বাংলা, একটা ইংরেজিতে। 1199 বঙ্গাব্দে এবং 1782 খ্রিস্টাব্দে এটার সময় উনি ডাক দিয়েছিলেন, যাকে কেন্দ্র করে, যাকে মেইন মুখপাত্র করে কিন্তু এই কবিতাটা তিনি লিখেছিলেন। আমাদের কি বলবো, নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটা। সো এইটা হচ্ছে আপনারা একটু দেখবেন, কবিতা থেকে আরেকটা প্রশ্ন আসছে, এটা হচ্ছে ব্যাপার। তো আপনাদের কয়টা প্রশ্ন আসলো? মোট 12টা। তো এই যে 12টা প্রশ্ন আসছে, 12টার মধ্যে আমরা দেখি এখানে আপনার একটা হচ্ছে আপনার কি কবিতা থেকে, একটা, দুইটা, তিনটা, চারটা, মানে আপনার বোর্ড বই থেকে, তারপর হচ্ছে পাঁচটা, তারপর হচ্ছে আপনার কয়টা আসছে, আমরা জাদুটাকে ধরলাম যে আপনার গ্রামার থেকে আসে, 5টা আপনার বোর্ড বই থেকে, এবং বাকিগুলো কিন্তু অনেকগুলো মুখস্থ, যেমন এটা সহজ। সুতরাং আপনার প্রত্যেক মানে যখন একটা ব্যাপার হচ্ছে যে যখন আপনাকে বলা হয় যে মানে 8 ঘন্টা বক্তব্য দাও, মানে যখন আপনাকে বলা হয় যে তুমি 8 ঘন্টা বক্তব্য দাও, তো আপনি কিন্তু তখন এটা হয়তো মানে অনেক কিছু হ্যান ত্যান বলে ম্যানেজ করেন। কিন্তু আপনাকে যখন বলা হয় 8 ঘন্টার বক্তব্যটা আপনার 5 মিনিট সংক্ষেপিত করতে, তখন কিন্তু আপনার অনেক কঠিন হয় যে কোনটা বাদ দিব, কোনটা রাখবো, কোনটা সার বস্তু। এইটা হচ্ছে সি ইউনিটের বেলায় যে অনেক মানে আপনার খুব কম আসে প্রশ্ন, কিন্তু মানে এমন জায়গা থেকে আসে আপনি হয়তো বাদ দিয়ে দেন। তো আমি আপনাকে যারা বলবো, যারা বাংলা সি ইউনিটের জন্য বাংলা পড়ছেন, প্রথমত হচ্ছে বই তো শেষ করছেন, ডেফিনেটলি 100% আশা করি শেষ করছেন। যারা শেষ না করেন নাই তাদের জন্য খুবই ভয়াবহ বিপদ এগিয়ে আসছে। 11 নাম্বার বিপদ সংকেত।
এইবার আপনার পালা হচ্ছে এই মডেল টেস্টগুলো সলভ করা, এরকম কোশ্চেন ব্যাংকগুলো সলভ না করে করা, যাতে আপনি বুঝতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন যে কোশ্চেনটা আসছে কোথা থেকে আসছে থাকে, কিভাবে এসে থাকে, আমি কতটা ভুল করছি। তাহলে আমাকে আর প্রশ্ন করা লাগবে না ভাইয়া যে কমন টপিক দেন। আপনি যখন নিজে বুঝতে পারবেন যে আপনি 10টা থেকে 9টা পারছেন, তার মানে আপনার ওই বোর্ড বই গ্রামার মোটামুটি কমপ্লিট, মানে আপনি পারেন, অনেক কিছু জানেন। কিন্তু আপনি অনেক কিছু পড়েনই নাই, বাদ দিয়ে গেছেন। তারা যদি কমন টপিক চান, হয়তো আমি কিছু কমন টপিক বলবো যেগুলো অনেক সময় প্রায়োরিটি দেয় বা একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কিন্তু সেগুলো আসবে না, কারণ আমি প্রশ্ন করি না, আমি প্রশ্নকর্তা না। আমি আপনাদের কেন ক্ষতি করব বলেন? পরে তো আমাকে গালাগালি করবেন যে ভাইয়া কি করছে, কমন টপিক দিয়ে দিচ্ছে সেখান থেকে আসে নাই। আচ্ছা, এগুলো করা যাবে না। যদি আপনার নিতান্তই বোর্ড বই শেষ না হয়ে থাকে, শেষ করেন, যেগুলো টপিক বাদ আছে শেষ করেন, তারপর সলভ করেন মডেল টেস্ট, দেখবেন আপনি নিজেই বুঝে যাবেন আপনার দৌরাত্ম্য কতটুকু। চলেন, তো এখানে দুইটা ব্যাপার বলি। এক হচ্ছে যারা জানতে চান যে এইটা কোন প্রশ্ন ব্যাংক, সেটা হচ্ছে অরবিট প্রশ্ন ব্যাংক। আর যারা মডেল টেস্ট নিয়ে জানতে চান, আমাদের সি ইউনিটের মডেল টেস্ট আসবে, বি বা ডি এর জন্য মডেল টেস্ট কিন্তু আসছে, ফাইনাল টেস্ট যারা নিয়েছেন তা তো ভালোই, সলভ করেছেন, বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ। যারা নেন নাই তারা কিন্তু ফাইনাল টেস্ট বইটা নিতে পারেন। এবং এখানে একটা কথা বলা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে ফাইনাল টেস্টে আমিও কিন্তু একজন রাইটার, আমিও লিখেছি ফাইনাল টেস্টটা, আমিও ওটা রাইটার ছিলাম। আচ্ছা, যাই হোক, ওকে। তো একটু কমেন্ট দেখি, তারপর আমাদের ইংরেজি প্রশ্নের দিকে যেতে হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমরা ইংরেজি প্রশ্নে যাব। এই যে অনেকে 1199 কমেন্ট করেছেন, মানে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। রাশিদুজ্জামান রিমন লিখেছেন বিড়াল, হ্যাঁ বিড়াল থেকে এসেছে। সাদিয়া ইয়াসমিন শিফা, শিফা নামটা আমার খুবই প্রিয়। তো এইটা হচ্ছে এখানে মেনশন দিয়েছেন আফিয়াকে। তো যারা যারা বন্ধুদেরকে মেনশন দিচ্ছেন, যারা যারা বন্ধুদেরকে ডেকে আনছেন, তারা কিন্তু আসলেই উত্তম, মহৎ হৃদয়ের অধিকারী। তারা চান যে আপনার বন্ধু কিছু শিখুক, তারা কিছু জানুক, এটা আপনি চান। তার মানে আপনার কিন্তু আপনি একজন ভালো মানুষ, নিতান্তই একজন ভালো মানুষ, এটা অকপটে আমি স্বীকার করব। এটা আমি ধ্রুব সত্যি, এটা অকাট্য সত্য যে আপনি একজন ভালো মানুষ। যে যারা ভালো মানুষ হতে চান, তারা লাইভটা এখনও শেয়ার করেনি। বাংলা শেষ করলাম, এইবার হচ্ছে 2019-20 সেশনে সি ইউনিটে কোন ইংরেজিটা এসেছে এবং কিভাবে এসেছে, এবং আপনারা যারা এখনও সলভ করেননি কীভাবে সলভ করবেন, এবং আপনাদের অনেক কিছু জানার আছে, সেগুলো জানবো। মোস্ট ইম্পর্টেন্টলি লাইভের শেষে কিন্তু আপনাদের কথা আমরা শুনবো, আপনাদের কী কী সমস্যা, প্রচলিত সমস্যা, এখন আপনারা কী কী সমস্যা এখন পতিত আছেন, এবং সেখান থেকে উত্তরণের উপায়টা কী। আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়া কারক ভালো পারি না। ভাইয়া কারকের চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে, এবং কারক থেকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে যে প্রশ্ন কীভাবে আসে, তাহলে কিন্তু আপনি পারবেন। ও, এবং আজকে আমাদের কারকের ক্লাস ছিল, এবং কোন পেজে? ইউসিসি নাকি? ও, বাংলা জলসা আমাদের পেজটা রয়েছে, গ্রুপটা রয়েছে, সেখানে কিন্তু কারকের ক্লাস ছিল, এবং খুব ভালো করে আমি খেয়াল করেছি, ভালো করে পড়াইছে। তো আপনারা কিন্তু চাইলে সেই ক্লাসটা করতে পারেন। তো ওকে, 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 ঠিক আছে। তো চলুন আমরা দেরি না করে ইংরেজির দিকে যাই। আপনারা অনেকেই হয়তো অনলাইনে শুধু এসেছেন এই ক্লাসটা করার জন্য, সময় নষ্ট করে আসলে আপনারও লাভ নাই, আমারও লাভ নাই। জানতে হবে আসলে এখন পরীক্ষা ঘনায় আসছে, অনলাইনে না থাকাই শ্রেয়। তারপরেও যেহেতু ক্লাসগুলো থাকে, আমাদের সাথে আপনারা ক্লাসগুলো করেন, থাকতে হয়। তো চলুন আমরা ইংরেজির দিকে যাই। হ্যাঁ, হুম, না, এই ক্লাসটা শুধু 2020 সালের জন্য না, যারা সামনে পরীক্ষা দিবেন, যারা আসলে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা সবার জন্যই, পরীক্ষা দিয়ে দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছেন, তাদেরও দরকার। যারা কোচিংয়ে আমার মতো এইসব ক্লাস ক্লাস করায় আর কি আপনাদের জন্য, তাদেরও দরকার। যারা বিসিএস করতেছে তাদেরও দরকার, ঠিক আছে, মইরা যাওয়ার আগেও দরকার, ঠিক আছে। সুতরাং বাদ যাবে না একটু শিশু, জাতি, ধর্ম, বর্ণ, আবাল, বৃদ্ধ, বনিতা, সবার জন্য আজকের এই ক্লাসটি, সুতরাং শেয়ার করুন। আচ্ছা, আমি ইংলিশের দিকে যাচ্ছি। তো এইটার জন্য সব থেকে বেশি করে বলবো যে আমার একটা ফ্রেন্ড ছিল, যে আমার কলেজে, যে কিনা আমি ধরে নিয়েছিলাম যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে, একটা কারণে চান্স পায় নাই। সেটা হচ্ছে যে সে ইংরেজিতে ফেল করছে, বাংলায় পাশ করছে, অন্যান্য সব বিষয়ে পাশ করছে, সি ইউনিটে সে ইংরেজিতে গুরুত্ব দেয় নাই। সে ভাবছে যে ইয়ার এমন কি আসবে, তো সি ইউনিট মানেই তো গ্রুপের সাবজেক্টগুলো বেসড বেশি, প্রায়োরিটি দেয় না দেখা ইংরেজিতে হালকার জন্য ফেল করার কারণে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেনি। আপনি কি সেই তালিকায় যেতে চান? আপনি কি চান যে ইংলিশে ফেল করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সটাকে হাতের কাজ দিয়ে আপনার জান্নাতের চাবি উড়ে চলে যাক? এটা ওবায়দুল্লাহ, মানে একটা একটা উপন্যাস থেকে আমি এই লাইনটা পড়েছিলাম। আমার শ্রদ্ধেয় শিক্ষক আবুল কালাম আজাদ আমাকে এই লাইনটা বলেছিল, যে আমার হাতের পাশ দিয়ে জান্নাতের চাবি উড়িয়ে গেল। আচ্ছা, এটা ব্যাপার না। তো ব্যাপার হচ্ছে যে অল্পের জন্য ইংলিশে গুরুত্ব না দিয়ে কিন্তু আপনার ফেলটা করবেন। আপনাকে গুরুত্ব দিতে হবে, এবং কী গুরুত্ব দিবেন, কিভাবে পড়বেন, চলুন দেখি একটু আমরা, চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই হচ্ছে এখানে আমাকে একটা নির্দেশন দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, কোয়েশনস 13 to
15। ওকে, তো আচ্ছা, যারা নতুন জয়েন করেছেন আপনাদের বলবো, বা পুরাতন জয়েন করেছেন আপনাদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। আপনাদের সংখ্যা যত কমবে আমার আগ্রহ তত হারাবে, আর এই দুইটা ব্যাপার হচ্ছে সমানুপাতিক। তো আমি চাই যে এটা কিন্তু কখনো ব্যস্তানুপাতিক না, আপনার মানুষের সংখ্যা কমলে আমার আগ্রহ বাড়ে না, আবার আপনার মানুষের সংখ্যা বাড়লেও কিন্তু আমার আগ্রহ কমে না। এটা হচ্ছে প্যারালাল। আপনি আপনাদের অংশগ্রহণ বাড়ান যাতে করে আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি আপনাদের সাথে কথা বলতে। এখানে বসছি, বিল্লা বসছে এখানে, এখানে মানুষ দেখবে না, কিছু মানুষ থাকবে না, তা কি হয় নাকি? আচ্ছা, যাই হোক, তো এখানে 13 নম্বর প্রশ্নটা রয়েছে, দ্য টল জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। তো এখানে বলা হয়েছে যে এখানে শূন্যস্থানে কি হবে? দ্য টল জেন্টলম্যান সম্পূর্ণটাই সাবজেক্ট, ড্যাশ বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক, মানে এখানে বলা হচ্ছে যে এখানে যে মানুষটা দাঁড়াইছে লম্বা দরজার পাশে, সে হচ্ছে ব্যাংক ম্যানেজার। এখন মেইন কথা হচ্ছে এখানে ভার্বটা কি হবে? এখানে কি হু স্ট্যান্ডিং হবে, ইজ স্ট্যান্ডিং হবে, স্ট্যান্ডস হবে, নাকি স্ট্যান্ডিং হবে? উত্তর আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরেও আপনার এটা বুঝতে হবে যে কি হবে এখানে। ওকে, তো এখানে আপনি এক্সপ্লেনেশনটা দেখলে, ব্যক্তিবাচক সাবজেক্টের ক্ষেত্রে হু প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি বাদ দিয়ে কমপ্লেক্স বাক্যে বা রিলেটিভ, এটা একটা কমপ্লেক্স বাক্য, যেহেতু এখানে আপনার হু থাকবে বা এরকম বোঝা যাচ্ছে যে এখানে একটা সাবজেক্ট অলরেডি দেওয়া আছে, হু হবে না, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, এটা একটা ব্যাপার, যেহেতু সাবজেক্ট কয়টা এখানে দেখতে হবে, সাবজেক্ট কয়টা আপনার, তারপর ক্লজ অ্যান্ড ফ্রেজ যারা পড়েছেন তাদের কিন্তু এটা ভালো করে জানেন। আচ্ছা, আমরা একটা এক্সপ্লানেশনটা দেখি, তারপর আপনাদের বুঝাচ্ছি। ব্যক্তিবাচক সাবজেক্টের ক্ষেত্রে, এটা ব্যক্তিবাচক সাবজেক্ট দ্য টল জেন্টলম্যান, হু প্লাস অ্যামিজ আর ভার্ব প্লাস আইএনজি বাদ দিয়ে, কমপ্লেক্স বা রিলেটিভ প্রোনাউনের বাদ দিয়ে ভার্ব প্লাস আইএনজি যোগে সিম্পল বাক্যে রূপান্তর করা যায়। সুতরাং বাক্যের জন্য যথাযথ ওয়ার্ড হলো স্ট্যান্ডিং। হ্যাঁ, তো এখানে আসলে ইজ স্ট্যান্ডিং হবে না, হু স্ট্যান্ডিং হবে না। হ্যাঁ, কারণ হু এর পরে হয়তো সাবজেক্ট আসবে, নয়তো আপনার একটা ভার্ব আসবে, যেটা হচ্ছে আপনার কি ভার্ব, ভি ভার্ব আসবে, সেটা কিন্তু এখানে আইএনজি যুক্ত, এটা হবে না। সুতরাং এটা স্ট্যান্ডিং হয়। এখানে আপনার এক্সপ্লেনেশনটা দেখলে বুঝতে পারবেন। আবারও পড়ছি, ব্যক্তিবাচক সাবজেক্টের ক্ষেত্রে হু প্লাস এম ইজ আর বা প্লাস ভার্ব প্লাস আইএনজি বাদ দিয়ে কমপ্লেক্স বাক্যে বা রিলেটিভ প্রোনাউন বাদ দিয়ে বা প্লাস আইএনজি যোগে সিম্পল বাক্যে রূপান্তর করা যায়। এটা কিন্তু সিম্পল বাক্যে রূপান্তর করা গিয়েছে, এ কিন্তু হুও বসেনি, ইজ স্ট্যান্ডিং বসেনি। সেটা হচ্ছে কি, এই যে স্ট্রাকচারটা দিয়েছে সেইভাবে। তো আশা করি আপনারা পেরেছেন। এবং 14 নম্বর দেখলে কিন্তু এটা খুবই সহজ। আমরা জানি কিছু শব্দ রয়েছে, সেই শব্দগুলোর সাথে টু এর পর আমরা জানি টু হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্মকে বলা হয় ইনফিনিটিভ, কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়। আমরা জানি যে টু থাকলে পরের ভার্বটা আপনার বেস ফর্মে হয়। এখন অনেকে একটা প্যাচ লাগে যে ভাই বেস ফর্ম কি, আর হচ্ছে আপনার ভার্বের 1 নম্বর ফর্ম কি। একটা কথা প্রথমেই বলবো যে যেটা বেস ফর্ম সেটা ভার্বের 1 নম্বর ফর্ম, কিন্তু যেটা ভার্বের 1 নম্বর ফর্ম সেটা কিন্তু বেস ফর্ম না। তার মানে সকল বেস ফর্মই ভার্বের 1 নম্বর ফর্ম, কিন্তু সকল ভার্বের 1 নম্বর ফর্ম কিন্তু বেস ফর্ম না, আলাদা আছে। কি আলাদা? সেটা হচ্ছে বেস ফর্মের সাথে কখনো এস বা ইয়ার যোগ হয় না, ঠিক আছে, কিন্তু প্রথমটা হতে পারে। তো এইখানে কিছু শব্দ রয়েছে যাদের পরে টু আসলে ভার্বের সাথে আইএনজি হতে পারে। হ্যাঁ, সো এটা হচ্ছে এই যে লুক ফরওয়ার্ড টু, এটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এরকম একটা ফ্রেজ যার পরে হচ্ছে আপনার কি ভার্বের সাথে আইএনজি হয়, কখনো মেইন ভার্ব হয় না। তো এখানে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউ, তো এটা হচ্ছে ব্যাপার। তো লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের সাথে সবসময় আইএনজি হয়, তো এখানে সিং হবে। এটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক শব্দ। তো আপনারা সবাই মুখস্থ করে ফেলবেন কোন শব্দগুলো থাকলে আপনার পরে ভার্বটা আইএনজি হয়, এগুলো কিন্তু মুখস্থ করা যাবে। এইবার তো এইখানে যে আপনার আচ্ছা, এই 13 থেকে 15 পর্যন্ত ছিল শূন্যস্থান। তো একটা শব্দটা আমাদের অপশন বাকি রয়েছে, সেটা 15 নাম্বার। ইভেন অ্যাজ এ চাইল্ড স্লিপ ড্যাশ সুমনা, এখানে কি হবে উত্তরটা? ইভেন অ্যাজ এ চাইল্ড স্লিপ ড্যাশ সুমনা, ইলুডেড, লাইকড, ডিস্টার্বড, লাভড। এখানে আসলে শব্দের অর্থটা হচ্ছে মেইন। আপনার বাক্যের অর্থটা কি দাঁড়ায় দেখুন। যখন ছোট ছিল, মানে যখন সে ছোট ছিল, ইভেন অ্যাজ এ চাইল্ড, যখন সে ছোট ছিল ঘুম সুমনাকে এড়িয়ে যেত। মানে আমরা জানি ছোটকালে কি করে, মানে সবসময় কি হয়, পোলাপান কি করে, মানে খেলাধুলা করে, ঘুম টুম এইসবই চায় না। তো সুমনার ব্যাপারটা বলা হয়েছে, ইভেন অ্যাজ এ চাইল্ড, যখন সে ছোট ছিল সুমনা কি করতো, ঘুম সুমনাকে এড়িয়ে যেত, মানে সুমনায় ঘুমকে এড়িয়ে যেত। তো ইলুড সামবডি মানে হচ্ছে কাউকে সুকৌশলে এড়িয়ে যাওয়া। তো এখানে হচ্ছে ব্যাপার। লাইকড মানে হচ্ছে এটা হয় না, ডিস্টার্বড এটাও মিলে না, লাভড মিলে না, মানে স্লিপ লাভড সুমনা এটা কখনো হয় না, কিন্তু সুমনা ঘুমকে এড়িয়ে যেত, এই অর্থটা প্রকাশ করে। যেহেতু ইভেন অ্যাজ এ চাইল্ড দিয়ে দিয়েছে, এখানে শর্ত জুড়ে দিয়েছে, মানে যদিও সে বাচ্চা, তার মানে একটা নেগেটিভ শব্দ হবে এর পরে, তাই না? তো সেটা হচ্ছে সে এড়িয়ে যেত।
তো ব্যাখ্যাগুলো দেখলে বুঝবেন। তো এইটা আপনার প্রথমেই বলি, আপনার ডেফিনেটলি যারা ভার্বগুলো পড়েন, যারা ভার্বের সবগুলো চ্যাপ্টার, ভার্বের চ্যাপ্টারটা পড়া ইম্পর্টেন্ট, সেখান থেকে আসছে। তারপর হচ্ছে আপনার এটাও কিন্তু আপনার কি থেকে এসেছে, আপনার রাইট ফর্ম অফ ভার্বসের যেখানে রয়েছে কোন পরে কোন ভার্ব হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে আপনার কোন কোন বৈশিষ্ট্যমূলক শব্দ, এগুলো থেকে এসেছে। তারপর হচ্ছে আপনার এইটাও মূলত শব্দ থেকে। অর্থ জানলে কিন্তু, একটা কথা বলবো, যারা সিউনিটি পরীক্ষা দিবেন তারা যদি অনেক সময় অর্থ জানেন তাহলে কিন্তু অনেক প্রশ্ন সলভ করতে পারবেন। এবার হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, প্রেপোজিশন থেকে এসেছে। তো এইটা এখানে এসেছে, এই যে দেখুন, দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স। তো এখানে একটা উত্তর দিয়ে দিয়েছে যে মেক অফ মানে কোনো কিছুর একসাথে করে, এখানে মেক, ফ্রম, মেক, এখানে অনেকগুলো পার্থক্য রয়েছে, ঠিক আছে। তারপর মেক অফ, তারপর হচ্ছে মেক ফ্রম, এরকম কিছু রয়েছে যেগুলো এক একটা পার্থক্য, যেমন ডাই অফ, তারপর ডাই ফ্রম, ডাই ফর, ঠিক আছে। কোনটা হচ্ছে দেশের জন্য মরে যাওয়া, কোনটা খেতে খেতে মরে যাওয়া, কোনটা হচ্ছে কোন দেশের জন্য আত্মত্যাগ, কোনটা হচ্ছে আপনার রোগ থেকে মরে যাওয়া। তো এরকম হচ্ছে আপনার মেকের যে মেকের পরে কি কি থাকলে অফ বসবে কখন, এটা একটু পড়ে নেবেন। তো এটা বসে কোনো কিছু থেকে তৈরি হলে অফ বসে। দ্য বিল্ডিং ইজ মেড অফ ব্রিক্স, তো সঠিক উত্তরটা হচ্ছে বি। দ্য বুলেট ট্রেন ট্রাভেলস ড্যাশ 200 মাইলস অ্যান আওয়ার, ঠিক আছে। বুলেট ট্রেনটা আপনার 200 মাইল 1 ঘন্টায় 200 মাইল যাইতে পারে। তো এখানে ট্রাভেলের পরে কি বসবে, তাপমাত্রা, গতি, হার নির্দেশ করতে তাপমাত্রা, গতি, হারের পূর্বে অ্যাড বসে, অ্যাড বসিয়ে বাক্যটি বুলেট বসে। তো এখানে হচ্ছে ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে কি তাপমাত্রা, গতি, হার নির্দেশ, এখানে কিন্তু গতি দেওয়া হয়েছে, এই যে পার অ্যান আওয়ার। যদি এখানে তাপমাত্রা দিত যে এত ঘন্টায় এতটুকু তাপ বাড়ে, ঠিক আছে, তাহলে কিন্তু অ্যাড বসতো, হ্যাঁ। তো ট্রাভেলের সাথে এখানে অ্যাড বসছে, সুতরাং তাপমাত্রা, গতি, হার নির্দেশ করতে তাপমাত্রা, গতি, হারের পূর্বে অ্যাড বসে। এই যে এটা দেখবেন, এখানে মেইন কোন শব্দ না, এটা হচ্ছে এইটা। তো অ্যাড বসে বাক্যটি বুলেট ট্রেনটি ঘন্টায় 2 কিলোমিটার বেগে ছুটছে, মানে একটা গতি বোঝাচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো যারা এই ব্যাপারটা জানেন তারা কিন্তু এই প্রশ্ন সলভ করতে পেরেছেন। 14 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হু বিলংস টু দ্য বুক, হোম ডাজ দ্য বুক বিলং, টু হু দ্য বুক বিলংস, হু ডাজ দ্য বুক বিলং টু। এখানে 4টা আপনার ইয়া দিয়ে দিয়েছে, কিন্তু উত্তর কিন্তু একটা বোঝাচ্ছে যে বইটি কার। হু বিলংস টু দ্য বুক, হু বিলংস টু দ্য বুক, এখানে কিন্তু আপনার মানে টু হু, হ্যাঁ। তো আমরা যদি প্রথম থেকে শুরু করি, একটা বাদ দিব আজকে। দেখুন সি নাম্বার, দেখুন টু হু দ্য বুক বিলংস, এটা কোনো সেন্টেন্স স্ট্রাকচারে হয় না। টু হু বা টু হুম হইতে পারতো, তাই না। টু হুম, কার, কার মানে এটা কার বোঝাচ্ছে, টু হু মানে কে, এটা কিন্তু হয় না, তো এটা বাদ। হোম ডাজ দ্য বুক বিলং, বিলং এর পরে আমরা জানি সবসময় কি বসে, টু বসে। বিলং টু মানে হচ্ছে কোনো কিছু কোনো সাথে মালিকানা বোঝায়। হু বিলংস টু দ্য বুক, তাহলে এইটা বাদ গেল, এইটা বাদ গেল, কিন্তু ভাইয়া এ আর ডি কেন, এই দুটার মধ্যে কোনটা হবে। হু বিলংস টু দ্য বুক, এখন মেইন কথা হচ্ছে এখানে সাবজেক্টটা বোঝাচ্ছে, সেটা বোঝাচ্ছে যে একজন। তো হু এর পরে ডাজ না দিয়ে আপনি আসলে বিলংসের সাথে টু দিতে পারেন না। আর এখানে ভার্বটা কিন্তু আপনার এই যে কি বলবো, হ্যাঁ হু ডাজ হবে, এটা কিন্তু সেন্টেন্সটা সঠিক হচ্ছে। সো আপনি কি করবেন, এরকম টাইপের প্রশ্ন দেখলে আপনি বাদ দিয়ে দিয়ে কি করবেন, সঠিকটার দিকে যাবেন, তাহলে কিন্তু আপনি সঠিক উত্তর দিতে পারবেন। সো উত্তরটা হচ্ছে ডি। সঠিক বাক্য হলো হু ডাজ দ্য বুক বিলং টু, বইটি কার। 9, হুইচ ইজ এ সিনোনিম অফ ওয়ার্ড ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে হচ্ছে যে মানে আপনার কি বলবো, যেটা হচ্ছে অবিশ্বাস্য। তো এটা জাস্ট একটা সিনোনিমটা কি, হু মানে হুইচ ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড। তো এখানে যদি হুইচ ইজ নট এ সিনোনিম, এটা খেয়াল রাখবে নট আছে কিনা নাকি সিনোনিম দিছে কিনা। নট থাকলে কিন্তু এটা অ্যান্টোনিম চাইতো। তো ইনক্রেডিবল সহজ একটা শব্দ হচ্ছে অবিশ্বাস্য। তো এখানে 4টা শব্দ দিয়েছে, প্রবেবল, ইমপারভিয়াস, আনস্পেকটাকুলার, মানে ইনকনসিভেবল। তো ইনক্রেডিবল অবিশ্বাস্য, এর সমার্থক শব্দ ইনকনসিভেবল মানে অচিন্তনীয় বা অবিশ্বাস্য। এখন বাকি শব্দগুলো আপনার অবশ্যই জানতে হবে, বাকি শব্দগুলো জানলে আপনি বাদ দিতে পারবেন, হ্যাঁ। বা সরাসরি যদি অর্থ জেনে থাকে তাহলে দিতে পারবেন। যদি আপনি দেখেন যে আপনার কমন পড়ে নাই, তাহলে আপনি অন্যান্য শব্দগুলোর অর্থ জানার চেষ্টা করবেন। তো এখানে ইম্পারভিয়াস তো অভেদ্য, মানে কোনো কিছু ভেদ করা যায় না এমন পুরো। প্রবেবল মানে সম্ভাব্য, প্রবাবিলিটি যেটাকে বোঝায়। আনএক্সপেক্টাকুলার মানে স্পেক্টাকুলার মানে কিছু দেখা যায়, আনএক্সপেক্টাকুলার মানে দেখা যায় না, তার মানে এগুলো কোনটাই না। ইনকনসিভেবল অ্যান্ড হচ্ছে ইনক্রেডিবল, দুইটা সমার্থক। তার মানে আপনার প্রচুর পরিমাণ সমার্থক শব্দ অবশ্যই পড়তে হবে। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস ভালো জানে, সিনোনিম অ্যান্টোনিম ভালো জানে, তারপর হচ্ছে আপনার কি ফ্রেজাল ভার্বগুলো ভালো জানে, যারা স্পেলিং ভালো জানে, খুব বেশি মুখস্থ করছে, অ্যাটলিস্ট 1000 করে পড়ছে, মানে 1000 তো আর তো আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পড়া যাবে না, 200-300 যারা ভালো পড়ছে, বাট যারা ভোকাবুলারি পার্টটা যারা অ্যাটলিস্ট 2000 পড়ছে, তারা কিন্তু পরীক্ষায় খুব ভালো করবে, খুব ভালো করবে, খুব ভালো করবে, আমি বলে দিলাম।
এবার হচ্ছে অপোজিট, চুজ দ্য ক্লোজেস্ট অপোজিট মিনিং, মানে খুব কাছাকাছি অপোজিট মিনিং কোনটা, শি ইজ ইনডিড হিউম্যান। এখানে হচ্ছে মানে একটা দাগ দিয়ে দিয়েছে, এটার মানে খুব ক্লোজেট মানে অ্যান্টোনিমটা কী হবে, অপোজিট মানে অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড মানে অ্যান্টোনিম মানে এটা বিপরীত শব্দ কী হবে। হ্যাঁ, তো আন্ডারলাইন কৃত ওয়ার্ড হিউম্যান এটা বুঝছে যে শি ইজ ইনডিড হিউম্যান। এখন আপনার এখানে একটা বাক্যের মধ্যে একটা মানে একটা ইয়া দিয়ে দিছে, একটা প্যাচ লাগাই দিছে, সে আসলেই মানে ইনডিড হিউম্যান, সে একজন মানুষ, সে সত্যিকার অর্থেই একজন কি মানে মানবোচিত, বা এখানে বোঝাচ্ছে যে সে একজন মানুষের যে গুণগুলো থাকে মনুষ্য সেটা আছে। তো আন্ডারলাইনকৃত ওয়ার্ড হিউম্যান মনুষ্যচিত গুণাবলী বিশিষ্ট মানবোচিত এটা বোঝাচ্ছে। এর বিপরীত শব্দ হচ্ছে ডেভিলিশ, ডেভিল মানে আমরা কি জানি শয়তান, হিউম্যান মানে মানুষ, ডেভিল মানে শয়তান, তো হিউম্যান মানে মানুষের মতো, ডেভিল মানে শয়তানের মতো, তো এটা হয়। অ্যান্ড ইউনিভার্সাল মানে বিশ্বজনীন, যেটার বিপরীত শব্দ হয় না। ডিভাইন মানে স্বর্গীয়, যেটার হিউম্যানের বিপরীত শব্দ হয় না। টেরিস্টোরিয়াল মানে পৃথিবী সংক্রান্ত, যেটার বিপরীত শব্দ হয় না। একমাত্র শয়তান, শয়তানটা হচ্ছে মানুষের বিপরীত, মানুষকে ধোঁকা দেয় যে, সো এটা মিলে। আচ্ছা, তারপর হচ্ছে স্পেলিং, আমি বললাম না স্পেলিংটা গুরুত্বপূর্ণ। তো ফাইন্ড দ্য মিস স্পেলড ওয়ার্ড, মানে কোনটা ভুল সেটা বের করতে বলছে। RECEIV এটা সঠিক, BELIEF বিলিভ সঠিক, কনসিভ এটাও সঠিক, কিন্তু এই যে পারসিভ PRCICEIEV এটা কিন্তু সঠিক। তো যারা স্পেলিং পড়ছেন প্রচুর তারা কিন্তু পারবেন, তো এটার স্পেলিং থেকে আসছে। তারপর হচ্ছে প্যারাডাইম, প্যারাডাইম যারা আমি সোশিওলজি পড়ি, আমাদের প্রচুর পরিমাণে প্যারাডাইম থাকে, পড়তে গেলে প্যারাডাইম আসে। সোশিওলজিক্যাল একজন মানে সোশিওলজিস্টের বা একজন আপনার সমাজবিজ্ঞানী হোক বা একজন আপনার কি দার্শনিক হোক, তার যে একটা দৃষ্টিভঙ্গি থাকে কোনো একটা সার্টেন বিষয়, ওটাকে আপনার এই প্যারাডাইম বলে, বা ওইটার প্রতি তার একটা দৃষ্টান্ত থাকে না, ওইটাকে একটা মানে দৃষ্টান্তমূলক কাজ থাকে, ওইটাকে বলে প্যারাডাইম। তো এই প্যারাডাইমের মানে মিনিংটা কি, এটা অর্থ হচ্ছে উদাহরণ কোন একটা বিষয়ের, তার ওইগুলো তার কাজগুলোকেও দেখায়। এটা হচ্ছে প্রুফ, এবং প্রুফ অর্থ প্রমাণ, প্যারালাল অর্থ সমান্তরাল, অ্যাডভাইস অর্থ হচ্ছে কি উপদেশ। তো এখানে এক্সাম্পল মানে যেহেতু উদাহরণ, প্যারাডাইম কিন্তু উদাহরণ, ঠিক আছে, তো এটা কিন্তু মিলে, সো এটা হয়ে গেছে। তো আপনারা যারা এই দেখছেন শব্দ অর্থ এগুলো থেকে বেশি আসে, তো আপনাদের যারা সিউনিটি আছেন ডেফিনেটলি এগুলো বেশি জোর দিবেন। এবার হচ্ছে 23, সালমান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পারসনস ইন দ্য টাউন, হোয়াট ডাজ দ্য সেন্টেন্স ইমপ্লাই, মানে এই সেন্টেন্সের মানে কোন সাথে ইয়া করে দেখেন, এটার সাথে যদি আপনি ইয়া করেন ইমপ্লাই করেন, মানে এটার সাথে আসলে কোন সেন্টেন্সটা আপনার ইয়া করলে মিলানো যায়, এটা ঠিক বিপরীতে যায়, এটার সাথে মানে একই অর্থ প্রদান করবে কিন্তু কোন সেন্টেন্সটা এর নিচের, হ্যাঁ এটা বুঝাইছে। তো নো আদার ম্যান ইজ অ্যাজ রিচ এজ সালমান, আমরা একটু অর্থ দেখি। সালমান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন ইন টাউন, এই শহরের মধ্যে সালমান হচ্ছে সব থেকে বেশি কি ধনী ব্যক্তি। নো আদার ম্যান is as rich as Salman in this town. No one is in this town. No. Very few person in the town are rich as Salman. হ্যাঁ, সালমান ইজ ভেরি রিচ বাট আদার্স আর অলসো রিচ। এগুলো আসলে আপনার এই যে সেন্টেন্সের ডিগ্রিগুলো থাকে না, ডিগ্রি চেঞ্জের মধ্যে কিন্তু আপনার এখানে নো আদার আর আপনার ভেরি ফিউ এই দুটা মিলতে পারতো, কিন্তু বাকিগুলো কিন্তু মিলে না। তো এখন কেন হলো সি নাম্বার, ভেরি ফিউ পার্সন ইন দ্য টাউন আর দ্য রিচেস সালমান, কারণ প্রদত্ত বাক্যটা বোঝায় ভেরি ফিউ পার্সন ইন দ্য টাউন আর রিচেস, এটা কিন্তু মানে নিয়মটা মানে ওটা থেকে এটাকে আপনার সুপারলেটিভ থেকে আপনার যখন পজিটিভ করতেছেন তখন কিন্তু ভেরি ফিউ ব্যবহৃত হয়, নো ওয়ান কিন্তু ব্যবহৃত হয় না, সুতরাং এটা কিন্তু এই সুপারলেটিভ ডিগ্রি থেকে আসছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 25, দ্য এক্সপ্রেশন ডিস্টিংটিভ কোয়ালিটিস মিনস দোজ কোয়ালিটিস অফ পার্সন হুইচ, মানে দ্য এক্সপ্রেশন ডিস্টিংটিভ কোয়ালিটিস এইটা একটা মানুষের মধ্যে কীরকম কোয়ালিটি, এটা কী বোঝায়, ডিস্টিংটিভ কোয়ালিটি দা এটা আসলে কী বোঝায়, একটা পার্সনে থাকলে তাকে কী বোঝায়। আর দ্য সেম অ্যাজ দোজ আদার্স, মানুষ অন্যের সাথে মিলে না, মেক হিম হার ডিফারেন্ট ফ্রম আদার্স, এইটাই ডিস্টিংটিভ শব্দের অর্থই মানে কি আলাদা, মানে টিপিক্যাল, তো এটা শব্দটা থেকে আসছে, এটা বোঝাই যায় আলাদা কোয়ালিটি, তো এটা বোঝা যাচ্ছে যে অন্যদের থেকে আলাদা, এটা হয় না, সি নাম্বার ডি নাম্বার হয় না, সরি বোঝা যাচ্ছে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের বাংলা এবং ইংরেজির সমাধান, খুব সহজ আসে আপনাদের, কিন্তু আপনারা একটু হেলাফেলা করার কারণে কিন্তু আপনাদের ভুল হয়। তো আজকে আমাদের ক্লাসটা আমরা বেশি বর্ধিত করব না, অনেকটা বড় হয়ে গিয়েছে। তো যারা ক্লাসে ছিলেন তাদের অনেকের সমস্যা আছে হয়তো এখন বলতে পারছেন না, তারা আমি আমার পেজটাকে কমেন্ট করে দিচ্ছি, যারা আমার চান যে অন্যান্য সমস্যাগুলো জানাতে, তো চাইলে আমার পেজ আপনারা নক দিয়ে আপনারা আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। আমি পেজের নামটা দিয়ে দিচ্ছি, এটা আমার পেজ লিখে দিচ্ছি, এটা আমার পেজ। যারা জয়েন করেনি অবশ্যই এখানে অনেকে জয়েন করেছেন, সমস্যাগুলো শেয়ার করতে পারেন আপনাদের প্রস্তুতি সংক্রান্ত, সেগুলো বলবো। আর এইভাবে আপনারা আসলে সলভ করবেন বিভিন্ন প্রশ্নগুলো, এবং আপনারা চাইলে অরবিট কোশ্চেন ব্যাংকটা আপনারা নিতে পারেন আপনারা সলভ করার জন্য। তো দেখা হবে, আমরা এই যে পেজটা রয়েছে আপনার পেজে লাইক ফলো দিয়ে রাখেন, আমরা এই পেজে অন্যান্য সালের
আচ্ছা, অন্যান্য সালের আমরা সলভ করব, এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আমাকে দেখা যাচ্ছে, কিছুক্ষণ পর আবার কোয়েশ্চেন। এই যে জাদুকরি যে কাজগুলো করছে এটা হচ্ছে আপনাদের কে, সবার প্রিয় আপনাদের উজ্জ্বল। উজ্জ্বল কিন্তু এগুলো করতেছে, বিশেষ করে ও যখন আমার লাইভ থাকে। গতকাল আমি লাইভে যখন ছিলাম আমার পেজে, ও কিন্তু আমার লাইভে ছিল উজ্জ্বল। তো সবসময় আমাকে সাপোর্ট করেন, এই যে আইটি যে সাপোর্টগুলো আছে ও কিন্তু করে। সুতরাং ওর জন্য কৃতজ্ঞতা উজ্জ্বল। ওর জন্য সবাই দোয়া করবে যাতে ও চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ও যদি পায় তাহলে আমার ছোট ভাই হবে, আমি কিন্তু খুবই খুশি হব, ওকে নিয়ে আরও অনেক কাজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে আমি আমার লাইভ শেষ করব। ওই যে রাশিদুজ্জামান জীবন কমেন্ট করেছে, লুক ফরওয়ার্ড টু, ডেভোটেড টু, এডিক্টেড টু, এগুলো পরে ভার্বের আইনজি হয়। ইয়েস, ক্লজ মার্কার নেই তাই একটা ফাইনাইট ভার্ব হবে, আর বাকিগুলো নন ফাইনাইট ভার্ব হবে। ইয়েস, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এগুলো যারা পারেন তারা পারবেন। হ্যাঁ, ওয়ান অফ দ্য ভেরি ফিউ। ঠিক আছে, গুড। হুম, ওকে ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে অনেক অ্যান্সার করেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফিজ, বাই।